This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখবো, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বুকে ঘুষি মারার অভিযোগ। ধর্মতলায় আইএসএফ এর বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নওশাদ সিদ্দিকীকে, তারপর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ধর্মতলা থেকেই নওশাদকে আটক করে পুলিশ। নওশাদ অভিযোগ করেন, আমার বুকে পেটে পুলিশ ঘুষি মেরেছে। ঘুষি মারার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, আশ্বাস দিয়েছেন ডিসি সেন্ট্রাল। সেই ছবি দেখাচ্ছি আরো একবার আপনাদের। আজ ধর্মতলায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তার বুকে ঘুষি মারা হয়েছে। পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন আইএসএফ বিধায়ক। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ধর্মতলা থেকেই নওশাদকে আটক করে পুলিশ। নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, তার বুকে পেটে পুলিশ ঘুষি মেরেছে। এই অভিযোগ পেয়েছি, ঘুষি মারার অভিযোগ খতিয়ে দেখব, আশ্বাস দিয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কিন্তু কোন ঘটনাকে কেন্দ্র করে তৈরি হলো এই পরিস্থিতি জানাই আপনাদের। এসআইআর এর তীব্র বিরোধিতা এবং সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ ধর্মতলায় বিক্ষোভ দেখানোর চেষ্টা করে আইএসএফ। সেই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের অনুমতি ছাড়াই এই ধর্ণা বিক্ষোভের অভিযোগ। বাধা দিলে পুলিশের সঙ্গে হাতাহাতি নওশাদ সিদ্দিকীদের এবং নওশাদ সিদ্দিকীর সমর্থকদেরও। আন্দোলনকারীদের ব্যাপক ধরপাকড় করা হয়। পুলিশের বিরুদ্ধে আইএসএফ বিধায়ককে ঘুষি মারার অভিযোগ ওঠে ওখান থেকেই। এই ছবি দেখাচ্ছি আপনাদের আরো একবার। লাগাতার একটানাই কভারেজ দেখিয়ে গেছি আপনাদের আইএসএফ বিধায়ককে। ধর্মতলায় আজ পুলিশের সঙ্গে তাদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তাদের সমর্থকদের কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নওশাদ সিদ্দিকীকে বুকে ঘুষি মারা হয়েছে, এমনটাই তিনি অন ক্যামেরা অভিযোগ জানিয়েছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। নওশাদ সিদ্দিকীর যে ধর্ণা, সেই ধর্ণাকে কেন্দ্র করে একেবারে হুলস্থুলি কাণ্ড ধর্মতলাতে। নওশাদ সিদ্দিকীরা তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে আজকে তারা ধর্ণায় বসতে চলেছেন, যার মধ্যে কিন্তু রয়েছে এসআইআর বাতিলের দাবি রয়েছে ওয়াকফ যে আইন, সেই আইন বাতিল করতে হবে। পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তাদের নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করতে হবে। এই দাবিতেই তারা ধর্ণায় বসতে চেয়েছেন, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন বা অনুমতি সেটা কিন্তু দেওয়া হয়নি। তাই কিন্তু তারা একেবারে ধর্মতলা মোড়ে সেখানে তারা জমায়েত করেছে এবং প্রথমেই পুলিশ তাদেরকে বলেছে যে এই জমায়েত কিন্তু তারা করতে পারবেন না, কারণ তাদের কোনো অনুমতি নেই। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে আটকায়। তারপরে কিন্তু তারা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। ধরপাকড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারা রাস্তার মাঝখানে তারা কিন্তু বসার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে কোনোভাবেই বসতে দেওয়া হচ্ছে না। আপনারা করতে চাইছেন তো, আমার মাথায় টুপি আছে বলে প্রোগ্রাম করতে পারবো না? আমার মাথায় টুপি আছে বলে কি আমি প্রতিবাদ করতে পারবো না? আইডি কার্ড দেখান। আপনি পুলিশ, আমরা অনুমতি চাইনি। আমরা অনেককে আটক করা হচ্ছে। দেখুন, ওই আটক করে আটকে রাখতে পারবে না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার ব্যাহত হয়ে যাচ্ছে, আমি প্রতিবাদ করতে পারবো না। পুলিশের লোক না তৃণমূল কংগ্রেসের গুন্ডা বোঝা মুশকিল। আপনি দেখেছেন, আমি আই কার্ড দেখাতে বলেছি, দেখাতে পারেনি। এটা কারা? এগুলো সব আগামী দিনে এসে ছাড়বো না আমরা। আমার বুকে একটা ঘুষি মেরেছে। বসো না ভাই, বসো। আমার বুকে এখানে ঘুষি মেরেছে, সাথে থেকে সিভিল ড্রেসে মেরেছে। নেম প্লেট নেই যে তার নামটা দেখবো, সে নেম প্লেট পর্যন্ত নাই। শান্তিপূর্ণ মিছিল আমরা আক্রমণ চালাচ্ছে। নওশাদ সিদ্দিকী তিনি অভিযোগ করছেন, নওশাদ সিদ্দিকী তিনি এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে আটক করা হলো। নওশাদ সিদ্দিকী তারা বিভিন্ন দাবিতে আজ তারা ধর্ণা দেবেন বলে এসেছিলেন। পুলিশের তরফে কোনো অনুমতি ছিল না। তারপরেও কিন্তু তারা মেট্রো চ্যানেলের সামনে আসে। মেট্রো চ্যানেলের সামনে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তাকে আটক করা হচ্ছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে আটক করা হচ্ছে। তিনি বলেছিলেন এবং নওশাদ
সিদ্দিকী তিনি অনুরোধ করেছিলেন যে তাকে যেন এখানে কোথাও আন্দোলন করার বা ধর্ণা, এই মুহূর্তে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ, পুলিশ যে প্রিজন ভ্যানে করে কিন্তু নওশাদ সিদ্দিকীকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। নওশাদকে কি আটক করা, নওশাদ সিদ্দিকীকে কি আটক করা? আমরা ওনাকে এখন নিয়ে গেছি, ওনার সাথে কথা বলি, আমরা দেখছি। পরে খবরে আসি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায় ডাকই পেলেন না শান্তা দত্ত। রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক ভারপ্রাপ্ত উপাচার্য। শিরদাঁড়া সোজা রাখাই কাল হলো, এমনটাই দাবি করেছেন উপাচার্য। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিসি বাছাই করা হচ্ছে। সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও কেন ডাক পেলাম না আমি জানি না, মন্তব্য শান্তা দত্তর। এইখানে কি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? আমি একদম প্রথম দিন থেকেই এদের খুব অপছন্দের লোক। এরা প্রথম দিন থেকেই অনেক সমস্যা ক্রিয়েট করতে শুরু করেছে প্রতি পদে পদে। আমি অনলি ভাইস চ্যান্সেলর, যে মানে কন্টিনিউইং ভাইস চ্যান্সেলর, অথরাইজড ভাইস চ্যান্সেলর কন্টিনিউইং, সে ইন্টারভিউ কল পায়নি অনলি। আর সবাই পেয়েছে। 34টা ইউনিভার্সিটিতে অলমোস্ট 34 জন ধরে ছিল, 34 জনের 33 জনই কল পেয়েছে কোনো না কোনো ইউনিভার্সিটিতে। আমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, সিইউতে, আমি কল পাইনি। কল না পাওয়ার মতন বায়োডেটা তো আমার নয়। আমি হচ্ছি বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবিত একমাত্র ব্যক্তি যার বাড়িতে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই 6টা মেডেল আছে। তারপরে একটা বড় জায়গা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স। সুতরাং আমি বাদ যাব, ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারবো না। এটাকে তো কনস্পিরেসি ছাড়া কি বলতে পারি বলো দেখি। এটাকে একটা দলীয় রাজনীতির আখড়া করার চেষ্টা করা হয়েছিল বহু বছর ধরেই। নানা রাজনীতির যারা যখন শাসন ব্যবস্থা এসছে তারাই এটাকে একটা দলীয় রাজনীতির আখড়া করতে চেষ্টা করেছে, সরকারি অফিস বানাতে চেষ্টা করেছে। সেইখানে সেই বাড়াভাতে আমি প্রবলভাবে চাই দিয়েছি। আমি এটাকে একদম অটোনমিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলাম। সুতরাং আমাকে আগেই বাদ দেওয়ার পরিকল্পনা ছিল। এখন 28 তারিখটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেল কিনা বুঝতে পারলাম না। এখন এটাকে ত্বরান্বিত করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো ওভাবে হবে না, কেন এটা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে এটা তো রেজাল্টটাকে ডিক্লেয়ার করতে হবে, তবে তো। এর জন্য কি আপনার কোনো খারাপ লাগা কাজ করছে ম্যাডাম? খারাপ লাগা তো কাজ করবেই। খারাপ লাগাটা কোথার থেকে জানো? খারাপ লাগাটা হচ্ছে আমি যে একটা মানুষ যখন গড়ে তুলছে, একটা মূর্তিও যদি কেউ গড়ে তোলে, যে একজন কুমোর যখন একটা তৈরি করে, আর পটুয়া যখন মূর্তি তৈরি করে, হঠাৎ ঝড় এসে যে মূর্তিটা ভেঙে যায়, তার তো খারাপ লাগবেই। আমি বিশ্ববিদ্যালয়টাকে নতুন করে সুন্দর করে সাজাতে চেষ্টা করছিলাম। অনুরোধ সত্ত্বেও 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষার দিন পিছননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। কি ব্যবস্থা নেবেন সেটা দ্রুতই জানা যাবে, এমনটাই এর আগে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছিলেন ঠিক সেদিনকে শুনুন আরো একবার। মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটি কোনো ব্যাপারে ইন্টারভেন করেন না। মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সরাননি। সুপ্রিম কোর্টে হেরে গেছেন, যেহেতু এটা সাবজুডিস কেস, আমি আর কিছু বলবো না। খালি আমি এটা বলতে পারি যে ঠিক আছে, কিছুটা মগের মুলুক চলছে, এর ব্যবস্থা আমি এখানে আপনাকে গণমাধ্যমকে বলবো না। কি নেব শীঘ্রই আপনারা জানতে পারবেন। উপাচার্য বাছাইয়ের প্রক্রিয়ায় ডাকই পেলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতর। কি বলছেন রাজনৈতিক নেতারা শুনুন। যে কোনো শিক্ষিত লোক যার আত্মসম্মান আছে তার অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। চালচোর চাকরি চোরদের অভিমান থাকে না। আর আপনি 28 তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বললেন, ওই দিনটাও বেসিক্যালি চুরি করা, কিন্তু ওটা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নয়। একজন ভিসি তিনি কাজ করছিলেন, তার দোষ হয়েছে 28 তারিখ কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, যেটা তৃণমূল কংগ্রেস পালন করে, সেই দিনকে কেন পরীক্ষা ফেলা হলো? আচ্ছা, পরীক্ষা কিভাবে হবে? শিডিউল হিসাবে হবে না রাজনৈতিক দলের কার্যক্রম দেখে হবে? তৃণমূল কংগ্রেস আসলে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেক্টরে রাজনীতিকরণ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করার চেষ্টা করছে, এবং সেটা পারেনি বলেই এই জিনিসটা করছেন ওনার সাথে।
পশ্চিমবাংলার সরকার যা চলছে গত 13 বছর ধরে, যে কোনো যোগ্য লোকের সাথেই তারা ষড়যন্ত্র করছে। যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনি প্রতিবাদের মুখ হন, তাহলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এটা গত 13 বছরে পশ্চিমবাংলায় একটা অলিখিত নিয়ম হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা। ফলে সেই জন্যই আজকে এই বাছাই প্রক্রিয়া থেকে মাননীয় শান্তা দত্তকে বাদ পড়তে হয়েছে। এই যে সেই শ্যামাপদ গড়াই 11 সালের সেই দিনের ঘটনা, যেদিন তার কাজ বন্ধ রেখে তাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য নিদান দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন যে না, আমি কাজটা সেরে এসে দেখা করব। সেই দিন থেকে, সেই শ্যামাপদ গড়াই থেকে শুরু করে আজ শান্তা দত্ত পর্যন্ত সরকারের জো হুজুরি না করলে, তৃণমূলের জো হুজুরি না করলে একের পর এক এরকম আক্রমণ নেমে আসছে। আর এই আক্রমণের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইটাও আগের থেকে অনেক তীব্র হচ্ছে। প্রথম কথা, এই বিষয়টায় দলের কোনো বক্তব্য নেই। এটা রাজনীতির বিষয় না, এর মধ্যে ঢুকবো না। কিন্তু আবার কাগজ হইতেও দেখলাম কে যেন এই ধরনের ইস্যুতে কোর্টে গেছিলেন, হেরে গেছিলেন, কোর্ট তার বক্তব্যকে মান্যতা দেননি। তো এগুলো আমরা খোঁজ নিচ্ছি কি বিষয়, তবে এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, দলেরও বক্তব্য নেই। শান্তা দত্ত সে একটা প্রতিবাদী মহিলা, তাই বাংলার মুখ্যমন্ত্রীর তিনি নেক নজরে নেই, কারণ তিনি তৃণমূল সরকারের, তৃণমূল পার্টির, তৃণমূলের ভাবধারা বিরোধিতা করেন, তাই তার বিরুদ্ধে শাস্তি, তাই তার নাম থাকবে না। এটার জন্য আপনাকে বিরাট কিছু গবেষণা করতে হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতা করা মানে এ বাংলায় সে বাংলাদ্রোহী, রাজ্যদ্রোহী।